প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আগামী কালের পরের দিন তোমাদের ফিজিক্স পরীক্ষা। মনে হয় তোমরা কিছুটা টেনশানে আছো। তো টেনশানটা একটু দূর করার জন্যই আজকে তোমাদের সামনে এসেছি। জানি না কতটুকু পারবো। তো এই ক্লাসে আমি সাহায্য করব তোমরা সাধারণত যেসব জায়গায় ভুল করো এবং যে সমস্ত জায়গাগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে তোমাদের রিভিশন করে যেতে হবে পরীক্ষার হলে, সেই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। এমনি তোমরা জানো যে পদার্থবিজ্ঞানটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টপিক সহজ, প্রত্যেকটা ইকুয়েশন সহজ, প্রত্যেকটা বিষয়বস্তু সহজ, কিন্তু এই কোর্সের আওতা এত বেশি যে একসাথে তোমাকে যখন পদার্থবিজ্ঞানের সমস্ত কোর্স মনে রাখতে হয় সেটা তোমার জন্য কঠিন হয়ে যায়। এছাড়া দুই পেপার একসাথে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের দুটো ভলিউম একসাথে তোমাকে মনে রাখতে হয় যখন 2 বছর, এটা খুবই কঠিন কাজ। তো যাই হোক, সবাই তোমার বন্ধুরা, তোমার সিনিয়ররা পেরেছে, তুমিও পারবা, সুতরাং চিন্তা করে না, টেনশন করে না। তো ওকে, আমরা সবাই জানি যে ফিজিক্স ফার্স্ট পার্টের অধ্যায় আমাদের 10টা, কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমরা সবাই জানো সেখান থেকে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন আসে না, আসে অনুধাবন আর আসে হলো সেখান থেকে এমসিকিউ। তো আমরা বাকি থাকে 9টা। এই 9টার প্রথমটা হলো ভেক্টর। এই চ্যাপ্টার ভিত্তিক যে কোন কোন জায়গায় কি ধরনের ভুল তোমরা সচরাচর করে থাকো সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দেব, যাতে পরীক্ষার হলে তোমার আর কোনো অসুবিধা না হয়। আজকেই ভুল ভ্রান্তির সব কিছু আজকেই শেষ হয়ে যায়, পরীক্ষার হলে সুন্দর মতো তোমরা পরীক্ষা দিতে পারো। তো ভেক্টর মূলত তোমরা জানো যে 3টি অংশ, ভেক্টর চ্যাপ্টারটি 3টি অংশ। প্রথম অংশটা হলো ভেক্টর রাশি যোগ ও বিভাজন। এই দুটো অংশকে সম্মিলিতভাবে এই দুটো অংশের উপর দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্রিয়েটিভ কোশ্চেন করতে। আর এই অংশের ভেতরে রয়েছে তোমার ভেক্টর যোগের বিভিন্ন সূত্র, তার মধ্যে বিভিন্ন গাণিতিক সমীকরণ। তো এখান থেকে কি ধরনের ক্রিয়েটিভ হয় তোমরা জানো যে দেখা যায় যে ওই নদী এবং নৌকা, সাঁতারু এবং নদী, এই সমস্ত বিষয়ের যে অঙ্কগুলো, এইগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে ভুলটা আমরা কোথায় করে থাকি? যেমন ধরো, তোমাকে বলা হলো ক্ষুদ্রতম সময়ে নদী পার হওয়া যায় কোন শর্তে, বা ক্ষুদ্রতম দূরত্বে নদী পার হওয়া যায় কোন শর্তে। এরকম কিছু জায়গা থাকে যেগুলো একটু আমাদের হিসাব কিতাব করে লিখতে হয়। যেমন মনে করো, এটা একটা নদী, এই নদীর একটা বিন্দু আমি পাড়ে নিয়ে নিলাম, ও বিন্দু। এই ও বিন্দু থেকে তোমার এদিক বরাবর ভি বেগে একজন মাঝি যাত্রা শুরু করেছে এবং স্রোতের দিকের সাথে তার উৎপন্ন কোণ হচ্ছে আলফা। আর এইটা হলো তোমার সেই এদিক বরাবর ইউ, স্রোতের বেগ ইউ ধরে। এই দুটোকে সন্নিহিত বাহু ধরে তুমি এখানে একটা সামান্তরিক এঁকে ফেললে। তো এখন এখান থেকে তোমার কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে তোমার এই লব্ধি বেগ কত, তারপরে কোন দিকে যাত্রা করলে কম দূরত্বে নদী পার হতে পারবে, কোন দিকে যাত্রা করলে কম সময়ে নদী পার হতে পারবে,
ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন। নদীর পাড় বরাবর কত দূরত্ব অতিক্রম করলো, এই ধরনের কোশ্চেনগুলো। তো লক্ষ্য করো যে আমাদের মূল শর্ত হলো নদী পার হতে প্রয়োজনীয় সময় কত, সেই সময়টা। লব্ধি বেগটা তো তোমরা জানো যে সামান্তরিক সূত্র অনুসারে এই লব্ধি বেগ বি হবে। এই লব্ধি বেগের ভি সমান তুমি জানো √(() বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এটা ছিল তোমার লব্ধি বেগের। আবার এই থিটা, লব্ধি বেগ যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে তুমি সেই সামান্তরিক সূত্র অনুসারে ট্যান থিটার সমান লিখতে পারবা কিউ ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো যাই হোক, এর সমস্ত ফর্মুলা তোমার জানা আছে। আমি শুধু ওইটুকু দেখতে চাচ্ছি যে নদী পার হওয়ার সময়ের ক্ষেত্রে এই টি সমান নদীর প্রস্থ, মনে করে এই নদীর প্রস্থ হচ্ছে ডি, সরি, নদীর প্রস্থটা হচ্ছে ডি। তো এই টি সমান ডি বাই ভি সাইন থিটা। কেন ভি সাইন থিটা? এই যে লব্ধি বেগকে তুমি দুটো উপাংশে বিভাজন করতে পারো। একটা উপাংশ, এদিকের উপাংশটা হবে ভি এর ভি কস থিটা, আর ওদিকের উপাংশটা হবে নদীর প্রস্থ বরাবর ভি সাইন থিটা। তো এই ভি কস থিটা উপাংশটি নদীর স্রোত বরাবর নৌকাকে ঠেলে নিয়ে যায়, নদী পার হতে সাহায্য করে না। এই ভি সাইন থিটা উপাংশটি দিয়ে নদী পাড়ি দেয় বা পার হয়। সেজন্য দেখো এই ভি সাইন থিটা উপাংশটি সময় নির্ণয়ে ব্যবহৃত হয়েছে। তো এখন যদি তোমার এই দূরত্বটা এক্স হয়, তাহলে তুমি এখান থেকে ধরে নিলাম আমরা এই দূরত্বটা এক্স, এই নদীর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো সেক্ষেত্রে এখন কম সময়ে যদি তুমি চাও এখানে যে ক্ষুদ্রতম সময়ে নদী পার হবা, তাহলে তোমার এই ভাগফলটার মান কম হতে হবে। তো ভাগফলটার মান কম হতে হলে ভি সাইন থিটার মান কম হতে হবে। তো ভি সাইন থিটার মান এই সাইন থিটার এটা বেশি হতে হবে, ভি সাইন থিটা বেশি হতে হবে। তার মানে সাইন থিটার মান বেশি হতে হবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত জানো তুমি? 1 জানো। সাইন থিটা সমান তুমি জানো 1। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে? থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। থিটা সমান 90 ডিগ্রি হবে। তার মানে তোমার সাইন 91। তাহলে সুতরাং টি সমান হয়ে গেল তোমার ডি বাই ভি। অর্থাৎ এই শর্তটা হলো থিটা 90 ডিগ্রি হলে টি সমান হয় ডি বাই ভি। অর্থাৎ লব্ধি বেগ দিয়ে ভাগ করলেই এই শর্তটা পেয়ে যাচ্ছে। এটি হলো ক্ষুদ্রতম সময়ে নদী পার হওয়ার শর্ত, ক্ষুদ্রতম সময়ে। তো গেল। আরেকটা হলো ক্ষুদ্রতম দূরত্বে নদী পার হওয়ার শর্ত। দেখো দূরত্বটা তুমি, আমি কি নিচে পাবো? দূরত্ব, অনুভূমিক দূরত্ব, নদীর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি এক্স হয়, তাহলে তুমি লিখতে পারো এক্স সমান ভিটি। ভিটি মানে এই দিক বরাবর দুটো বেগ আছে। দেখো এটা হলো ক্ষুদ্রতম সময়ে নদী পার হওয়ার শর্ত। ক্ষুদ্রতম সময়ে আর এবার আমরা একটু লক্ষ্য করি ক্ষুদ্রতম দূরত্বে কিভাবে পার হওয়া যায়। দেখো অনুভূমিক দূরত্বটাকে তুমি এক্স মনে করেছো, এক্স সমান তুমি লিখতে পারো ভিটি। তা ভি কোন ভি হবে? যে দিক বরাবর তুমি যাচ্ছ দূরত্ব সেই দিক বরাবর ভি। তাহলে ভি এর দুটো উপাংশ কাজ করে এখানে। দেখো একটা হলো ইউ নিজে আছে আর ভি কস থিটা আছে, এই দিক বরাবর। তো বেগ গুণ সময়। এখন এই দূরত্বটা ক্ষুদ্রতম হতে হলে এক্স কত হবে? 0 হবে। ক্ষুদ্রতম দূরত্বের ক্ষেত্রে কি
কি হবে, এক্স ইকুয়াল টু 0 হবে। অতএব তুমি ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টি ইকুয়াল টু 0 লিখতে পারো। অতএব ভি কস থিটা সমান তুমি লিখতে পারো মাইনাস ইউ। অতএব কস থিটা সমান তুমি লিখতে পারো কত, এখানে আলফা কোনটা হবে, আমরা ধরেছি আলফা কোণ, সরি এটা একটু চেক করে নাও, কোনটা ধরেছি আমরা আলফা, থিটা ধরিনি। তাহলে কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, ইউ বাই ভি। অতএব আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইটা হলো তোমার সেই কম দূরত্বে নদী পার হওয়ার শর্ত, অর্থাৎ আলফার মানটা বের করে দিতে হবে। আলফা স্থূল কোণ হবে এখানে। এই দুটো সাধারণত এই দুটো জায়গায় একটু ভুল ত্রুটি হয়, এটা খেয়াল করবা তোমরা একটু ক্ষুদ্র। আর এমনি সাধারণ সূত্র হলো নদী পার হওয়ার ওই প্রয়োজনীয় সময় টি নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ, প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ। আর দূরত্ব অতিক্রমের ফর্মুলা হলো ওই দিকের বেগ গুণ নদী পার হওয়ার সময়। এই দুটো জিনিস খেয়াল রাখবা, ওইদিকে যতটুকু বেগ কাজ করছে সবটুকু বেগ গুণ নদী পার হওয়ার সময়। এই তাহলে দূরত্বের হিসাব আর বেগ নির্ণয়ের হিসাব, দূরত্বের হিসাব আর সময় নির্ণয়ের হিসাব তুমি পেয়ে গেলে। তো বেসিক ফর্মুলাটা হলো এখানে যে কি, নদী পার হওয়ার সময় হলো নদীর প্রস্থ আর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ। ওকে, এই তোমরা এরপরে ভেক্টর বিভাজনের যে ফর্মুলাগুলো জানো, ওই লম্ব অংশে লম্ব উপাংশে বিভাজনটাই আমাদের বেশি কাজে লাগে। যত অঙ্ক করতে যা তুমি দেখেছো তাতে তোমার ওই প্রয়োজন হলো দুটো লম্ব উপাংশে, ওই সেই আর সেই পি ইকুয়াল টু অনুভূমিক উপাংশ আর কজ আলফা, কিউ সমান আর সাইন আলফা, এই দুটো উপাংশই তোমার বেশি ব্যবহৃত হয় ভেক্টর বিভাজনের। এই ভেক্টর বিভাজনটা তোমার কাজে লাগে সেই লন রোলার তথা একটা ট্রলি বা একটা লাগেজ তোমার টেনে নেওয়া হচ্ছে অথবা ঠেলে নেওয়া হচ্ছে, কোন ক্ষেত্রে বেশি আমরা সুবিধা পাবো বা কোন ক্ষেত্রে কম বল প্রয়োগে কাজটি করতে পারবো ইত্যাদি এই বিষয়গুলো। তাহলে ওই সামান্তরিক সূত্রের যত ফর্মুলা আছে আর তার সাথে যুক্ত হবে এই বিভাজনের ফর্মুলা, এগুলো দিয়ে তুমি এখানকার উত্তর, এখানে যে ধরনের কোশ্চেন আসুক না কেন, সেই লন রোলারের ভেক্টর বিভাজন সম্পর্কে নৌকায় গুণ টানা সেই অঙ্ক, নৌকায় গুণ টানা দুইভাবে যায়, তোমরা জানো যে একজনে গুণ টানতে পারে সেটা বিভাজনের নিয়মে হবে, আর দুই পার থেকে দুইজনে গুণ টেনে নৌকা সামনের দিকে অগ্রসর হলে সেটা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র অবলম্বনে সেই অঙ্ক করতে হবে। তো এখানকার অঙ্কগুলো সম্পর্কে একটু ভালোভাবে নিও। এইটা গেল তোমার প্রথম স্টেপ, আশা করি তোমরা পারবা। তাহলে দুটো টার্গেট পয়েন্ট ছিল, ক্ষুদ্রতম দূরত্বে নদী পার হওয়া, ক্ষুদ্রতম সময়ে নদী পার হওয়া, সেটা গেল। তারপরে তোমার আরেকটা পয়েন্ট ছিল নদীর প্রস্থ বরাবর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, লব্ধি বেগ, তারপরে কোন দিক, লব্ধি বেগের দিক কোন দিকে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসে। তোমরা টেস্ট পেপার দেখলেই বা বোর্ডের বিভিন্ন কোশ্চেন দেখলেই বুঝবা যে ওই যে 15 সালের কোশ্চেন, তারপরে তোমার 16, 17 এই 3টে সালের কোশ্চেন একটু দেখো, তো তখন বুঝতে পারবা যে ভেক্টর থেকে আসলেই অত কঠিন কোনো কোশ্চেন হয় না, সহজ কোশ্চেন হয়। তো এরপরে 2 নম্বর পয়েন্টটা হলো তোমার, লক্ষ্য করো 2 নম্বর পয়েন্টটা হলো সেই অবস্থান ভেক্টর, অর্থাৎ অবস্থান ভেক্টর দিয়ে এখানে দেখা যায় কিছু কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন করার জন্য অবস্থান ভেক্টর দেয়া থাকে, যে একটা বিন্দু দেয়া থাকলো, যেমন মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, তো এখানে একটা পি বিন্দু দেয়া থাকলো, পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলো 1, 2, 3 সাপোজ এরকম কিছু একটা, আবার এখানে আর একটা কিউ বিন্দু দেয়া থাকলো, এই অবস্থান ভেক্টর।
তো এইসব অবস্থা কিউ বিন্দু এর 2 2 1 -3 ইত্যাদি মনে করো এরকম, তাহলে তখন তোমাকে বললো এই পি কিউ ভেক্টরটির মান বা পি কিউ ভেক্টরটির একক ভেক্টর বের করো, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এই ত্রিভুজ দিয়ে যে সামান্তরিক হয় সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করো ইত্যাদি। এটা দিয়ে যে সামান্তরিক হয় ইত্যাদি ধর এক ধরনের অঙ্ক। এটাও দেখবে, এটাও সোজা সোজা অঙ্ক, একেবারে সোজা। তো এগুলো একটু দেখে যাবা। এই আর এক ধরনের অঙ্ক গেল। তো এরপরে 3 নাম্বার কেসটা হলো, 3 নাম্বার যে ঘটনাটা আসে সেগুলো হলো ওই স্কেলার গুণন আর ভেক্টর গুণন। স্কেলার গুণন ও ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখান থেকে লক্ষ্য করো, খেয়াল করে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখানের কতগুলো সূত্র আছে সেই ডট গুণনের। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তোমরা জানো এ বি কস থিটা। এই আবার আছে এটা ইকুয়াল টু লিখতে পারো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এ দিয়ে কি ধরনের কোশ্চেন আসতে পারে? যেমন এখান থেকে আসতে পারে দুটি ভেক্টরের অন্তর্গত কোণ এক নম্বর পয়েন্ট, থিটা বের করে সবাই পারবা। তারপর আসতে পারে দুটো ভেক্টর কোন শর্তে লম্ব হয় তোমরা জানো, লম্ব হওয়ার শর্ত এ ডট বি ইকুয়াল টু 0 হলে। তারপরে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বা বি এর উপরে এর লম্ব বিক্ষেপ, এগুলো। আর আসতে পারে এখান থেকে কি যে আরেকটা আসতে পারে, যেমন উপাংশ, এর দিক বরাবর বি এর উপাংশ বা বি এর দিক। তোমরা জানো যে অভিক্ষেপকে একক ভেক্টর দিয়ে গুণ করলেই উপাংশ পাওয়া যায়। তো এখানে জটিল কিছু নেই। ধরো এ একটা ভেক্টর এদিকে তুমি নিলে, আর বি আর একটা ভেক্টর এদিকে নিলে, তুমি তাদের অন্তর্গত কোণ থিটা, তাহলে এর লম্ব বিক্ষেপ তো এটুকু, এই যে এই এতটুকু হলো লম্ব বিক্ষেপ বি কস থিটা। এই বি কস থিটাকে যদি তুমি একক ভেক্টর বি কস থিটা যা পাবা তাকে ওই দিকের এর দিকের একক ভেক্টর দিয়ে গুণ করলেই সেটা তুমি উপাংশ পাবা। কার উপাংশ? বি এর উপাংশ এ এর দিকে পাবা। তো এখানে এই উপাংশ, কোণ, তারপরে লম্ব বিক্ষেপ, লম্ব হওয়ার শর্ত, এই বিষয়গুলো নিয়ে এখানকার বিষয়বস্তু। আর কি আছে এখানে আছে এক্স অক্ষের সাথে একটা ভেক্টর দিয়ে দিল, মাত্র একটা ভেক্টর দিয়ে দিল, এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এই একটা ভেক্টর দিয়ে তোমাকে বলা হলো এই ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে তা বের করে দাও। ওটা আর একটা দিক। এই হলো এই স্কেলার গুণনের বিষয়বস্তু। তার ভেক্টর গুণনে আসো। এখন ভেক্টর গুণনে তোমার কি হয় লক্ষ্য করো। ভেক্টর গুণন থেকে কি আসতে পারে? ভেক্টর গুণনের ফর্মুলাটা কি? বেসিক ফর্মুলা। এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে শুদ্ধভাবে, নাহলে এগুলো শুদ্ধভাবে মনে না থাকলে পরীক্ষার হলে ফর্মুলা লিখতে তুমি বাধাগ্রস্ত হবা। তো ওই জন্য সুন্দর করে মনে রাখবা এ ক্রস বি, দুটো ভেক্টর যদি এ আর বি হয়, এ ক্রস বি ইটা এ বি সাইন থিটা, থিটা হলো এ বি এর অন্তর্গত কোণ। এটাকে তোমরা আবার লিখতে পারো ওই যে আই জে কে দিয়ে, ডিটারমিনেন্ট ফর্মে আই জে কে দিয়ে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এটা আমি একটু দ্রুত যাচ্ছি, সব বিষয় সব জায়গাতে একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো এখন এই তো মূলত ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, তারপরে লম্ব সমান্তরাল হওয়ার শর্ত ইত্যাদি। তো এখন এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে? প্রথম যে এ ও বি এর উপর লম্ব একটা একক ভেক্টর বের করো, অথবা এ ও বি এর উপর লম্ব একটা ভেক্টর বের করো। এ ও বি এর উপর লম্ব একটা ভেক্টর বের করো, সেইটা হলো এ ক্রস বি সমান করলেই যেটা পাবা সি ভেক্টরটি, সেটাই এর উপরে লম্ব হবে। আর একক ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ করলে অর্থাৎ এই এ ক্রস বি ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাবা গেল। তারপরে এই ভেক্টর দুটো সমান্তরাল হবে, তার সমান্তরাল হলে এম এর মান কত, এই এম এর মান কত হলে বা এ এর মান কত হলে এই দুটো ভেক্টর সমান্তরাল হবে, এগুলো তোমরা জানো। তারপরে আসে
সামান্তরিকের ক্ষেত্রফল। তোমরা জানো যে দুটো ভেক্টরের ক্রস গুণনের মান হচ্ছে ওই ভেক্টর দুটোকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। দুটো ভেক্টরের ক্রস গুণনের মান, যেমন এ ক্রস বি এর মান যদি তুমি বের করো তাহলে তুমি পাও এ বি সাইন থিটা। এই এ বি সাইন থিটা হলো এ আর বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, আবার তোমাকে বলতে পারে এ বি কে কর্ণ ধরে, এ বি কে কর্ণ ধরে যে সামান্তরিকটা গঠন করা যায় তার ক্ষেত্রফল বের করো, তখন সেটা হবে এটার অর্ধেক। এই যে সেই ক্ষেত্রে ফর্মুলাটা যে হাফ ইন্টু এ ক্রস বি, সামান্তরিকের কর্ণ ধরে যদি ক্ষেত্রফল বের করতে বলে তখন এই যেটা বের করলে এটারই অর্ধেক করলে হবে। এইভাবে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে এই ক্রস গুণন আর ডট গুণনের। ওই ইন্ডিভিজুয়াল এগুলো অঙ্কগুলো যদি পারো তোমরা, তাহলে তাদের মধ্যে তুলনা করতে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, এগুলো একটু সতর্কতার সাথে দেখবা। তারপরে আমাদের 4 নম্বরে আসে, 4-এ আমাদের সেই ভেক্টর ওই ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসে তোমার 4 ভেক্টর ক্যালকুলাস। এখান থেকে আমি আগেও বলেছি তোমাদের, এখান থেকে ক্রিয়েটিভ কোর্সের তেমন একটা দেখা যায় না আসতে। তারপরেও ভেক্টর ক্যালকুলাসে ওই যে নেবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এটা কাকে বলে, এটা কি আসতে পারে একটু নলেজে, এই ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এখান থেকে তোমার ওই যদি ক্রিয়েটিভ কোশ্চেন আসে তাহলে এইটার উপরে ভিত্তি করে অবস্থান ভেক্টর দিয়ে দিল একটা, মনে করো যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা দিয়ে বিভিন্ন ধরনের, যেমন এই আর এর গ্রাডিয়েন্ট বের করো, বা আর না দিয়ে কোনো একটা ভেক্টর দিল তার গ্রাডিয়েন্ট বের করো, তার ডাইভারজেন্স বের করো, তার কার্ল বের করো, বা পয়েন্ট দিয়ে দিল এত পয়েন্টে গ্রাডিয়েন্ট কত, এত পয়েন্টে ডাইভারজেন্স কত, এত পয়েন্টে কার্ল কত। তারপরে আরও দুটো শর্ত থাকে যে যদি ডাইভারজেন্স 0 হয় তো কোনো ভেক্টরের, তাহলে ওই ভেক্টরটি হয় সলিনয়েডাল। তারপরে যদি কার্ল 0 হয় তাহলে ওই ভেক্টরটি হয় অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। আর যদি কার্ল কোনো ভেক্টরের কার্লের কিছু মান থাকে তাহলে ওইটা ঘূর্ণনশীল। তো এই বিষয়গুলোর উপরে ডাইভারজেন্স, গ্রাডিয়েন্ট, কার্ল এর তাৎপর্যগুলো একটু পড়ো, আর এর বিষয়ের অঙ্কগুলো করো যতটা সম্ভব হয়। তো এই ছিল ভেক্টর সম্পর্কে তোমাদের একটু ধারণা দেয়া, যে ভেক্টর বিষয়ের সমস্ত, তবে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি হলো ইন্ডিভিজুয়াল পার্ট, অর্থাৎ আমি যেভাবে তোমাকে বলেছি এটার একটা নিশ্চয়ই এর একসেট ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো তোমাকে ঠিক করে মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি ফর্মুলাটা প্রয়োগ করতে গিয়েই ফর্মুলা লিখতেই সমস্যা করবা। তো ওই জন্য ফর্মুলাগুলো তুমি ঠিক মতো মনে রাখবা। এই সেটের এক গ্রুপ ফর্মুলা আছে, ভেক্টর এই তোমার স্কেলার গুণন ও ক্রস গুণনের আরও কিছু ফর্মুলা আছে, তাদের কিছু শর্ত আছে, ওইগুলো পার্ট বাই পার্ট তুমি মনে রাখবা, কারণ সুন্দরভাবে যাতে পরীক্ষার হলে তুমি যাতে সেটিংটা ঠিক করে সাপ্লাই পাও। যদি তুমি সুন্দর করে যখন পড়বা তখন যদি গোছালোভাবে না পড়ো, সাজিয়ে না পড়ো, তাহলে তোমাকে ওই হঠাৎ করে মস্তিষ্কে তুমি যদি চাও তাহলে তুমি পাবা না সাপ্লাই। সেই জন্য যখন শিখবা তখন থেকেই তুমি কিন্তু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে শিখবা। যেমন বিভিন্ন ফোল্ডার করে করে তুমি কম্পিউটারে জিনিস রাখো, ওই রকম আলমারিতে যেমন বিভিন্ন তাকে বিভিন্ন তোমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখো, যেমন প্রয়োজনে যাতে দ্রুত খুঁজে তুমি বের করতে পারো, ঠিক একইভাবে প্রত্যেক চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে তুমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেবা, যে এই অংশ 3টে অংশ আছে এই চ্যাপ্টারের, এই অংশের জন্য আমার এই কয়েকটি ফর্মুলা, এই অংশের জন্য এই কয়েকটি ফর্মুলা, এই অংশের জন্য এই কয়েকটি ফর্মুলা। এই ফর্মুলাগুলো তুমি ঠিকভাবে সেট করে নেবা যাতে তোমার মস্তিষ্ক খুব দ্রুত তোমাকে সময় মতো সাহায্য করতে পারে। তো এই ছিল। এরপরে তোমার আসে আমরা ভেক্টর শেষ করে ফেললাম মোটামুটি আলোচনা। তবে একটু খেয়াল রাখবা, যে কোনো অঙ্ক করে গ পার্টে অবশ্যই তার একক সঠিকভাবে লিখতে হবে। যদি তুমি এককটা ঠিক মতো না লেখো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে কিন্তু। আর তুমি জানো যে বিভিন্ন শিক্ষকরা হয়তো তোমাদের বলে দিয়েছেন যে যদি তুমি ডেটা টেবুলেট করে
ডেটাগুলো ঠিক মতো টেবুলেট করো, একই ইউনিটে নিতে পারো, তারপরে ফর্মুলাটা ঠিক মতো লিখতে পারো, তাহলেই তুমি 1 নাম্বার পেয়ে যাবা। আর যদি ফর্মুলার ডেটাগুলো বসাতে পারো তাহলে তুমি 2 নাম্বার পাবা। আর যদি শুদ্ধ উত্তর ক্যালকুলেশন করো তাহলে একক সহ তাহলে 3 নাম্বার পাবা। এর কোনোটা বাদ থাকলে তো আর সেইভাবে নাম্বার কাটা যাবে। তো আমি আশা করি তোমরা ঠিকভাবে সব পারবে। তো এই তাহলে আমরা ভেক্টর অংশটুকু, চ্যাপ্টারটুকু আমরা শেষ করে ফেললাম। এখানে আর দীর্ঘায়িত করব না। ভালো হতো যদি তোমাদের প্রশ্ন থাকতো আর তার উত্তর আমি দিতে পারতাম, তাহলে ভালো হতো। যে আমি সাধারণ একটা আলোচনা করে দিয়েছি, এখন তোমার ভিতরে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তরও যদি আমি সাথে সাথে দিতে পারতাম তাহলে আমি আত্মিক শান্তি পেতাম, আমার ভালো লাগতো। কিন্তু এই পদ্ধতিতে সেটা তুমি পাচ্ছ না। এবার আসি আমরা তাহলে দ্বিতীয়টা গতিবিদ্যা। গতিবিদ্যায় তোমাকে আগে খোঁজ করতে হবে শুরুতেই গতিবিদ্যা অংশটি, চ্যাপ্টারটিতে কয়টা অংশ আছে সেই অংশগুলো তোমাকে আগে চোখ বন্ধ করে মনে করতে হবে। গেল তুমি মনে করলে এখানে দেখলে তিনটে মূল অংশ, 3টা মূল অংশ, 4টাও বলতে পারো। তো আমি একটা করে বলে দিচ্ছি। প্রথম অংশটা হলো তোমার নবম দশম শ্রেণীতে পড়া অংশ, যে বিভিন্ন গতির সমীকরণ। ওই গতির সমীকরণগুলো যেন তুমি সঠিকভাবে লিখতে পারো, সঠিকভাবে প্রয়োগ করতে পারো। তো এই গতির সমীকরণগুলো তোমরা পড়েছো, সাধারণ গতির সমীকরণগুলো, যেমন 1 নাম্বার গতির সমীকরণ দিয়েই ওই 9-10 পর্যায়ের অঙ্কগুলো। গতির সমীকরণে 1 নাম্বার ছিল v = u + at, তোমরা জানো, আমরা v নট দিয়ে এখানে ইন্ডিকেট করি। তারপরে s = v নট t, v নট দিয়ে লিখি, v নট t + ½ at²। তারপরে ছিল v² = v নট স্কোয়ার + 2as। তারপর ছিল তোমার s = u v + v নট + v u + v বাই 2 × t। আর একটা ছিল t-তম stth = v নট + 2t - 1/2 × a। এটা এই সমীকরণগুলো নিয়ে যে 9-10 লেভেলের যে অঙ্কগুলো সমাধান করেছো, ওই ধরনের একদম সহজ আসলে ওইগুলো আসতে পারে। ঠিক 9-10 যে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় যে প্রস্তুতি নিয়েছিল সেইগুলো নিয়ে। তো এই সমীকরণটা সেখানে ছিল না। এর আবার ওই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তুমি লিখতে পারো, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লিখতে পারো। তারও 2 সেট সমীকরণ আছে, পড়ন্ত বস্তুর একটা, ঊর্ধ্বে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা, এগুলো তোমরা জানো। আর 2 নাম্বার পদ্ধতি হলো গ্রাফ পদ্ধতি। গ্রাফ পদ্ধতি এখানে এটা ইম্পর্টেন্ট, দেখা যায় এই গ্রাফ পদ্ধতি তোমার ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষা দিয়ে থাকেন। তো গ্রাফ পদ্ধতিতে দুই রকমের হতে পারে। যেমন তোমাকে একটা গ্রাফ এঁকে দিয়ে তার থেকে প্রশ্ন করা, যেমন বস্তুটি বেগ বনাম সময় একটা গ্রাফ এঁকে দিল, তোমার বলে দিল যে এখানে ঢাল কি নির্দেশ করছে, বা ঢাল থেকে তুমি ত্বরণ বের করো। তো ত্বরণ বের করো, তারপরে তোমার দূরত্ব বের করো, মোট অতিক্রান্ত দূরত্ব বা একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ বের করা, ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকা ইত্যাদি। আবার কি করতে পারে, গ্রাফ না দিয়ে তোমাকে একটা গাণিতিক তথ্য দিয়ে দিল কোশ্চেন পেপারে, সেটা দিয়ে বললো যে এই তথ্য অবলম্বনে তুমি গ্রাফ আঁকো এবং গ্রাফ থেকে এই প্রশ্নগুলোর উত্তর বের করো। তো এইভাবে গ্রাফ পদ্ধতিতে 2 ধরনের হয়, ডিরেক্ট গ্রাফ উদ্দীপকে দিয়ে তার থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর। আরেকটা হচ্ছে একটা তথ্য একটা অঙ্ক দিয়ে
তা দিয়ে গ্রাফ আঁকতে বলবে, সেই গ্রাফ থেকে তুমি আদার্স যে প্রশ্নগুলো সেগুলো বের করো। তো প্রশ্নগুলোর কি কি হতে পারে? প্রশ্নগুলো বিভিন্ন অংশের ত্বরণ বের করো, বিভিন্ন অংশের বেগ বের করো, বিভিন্ন অংশের বা দূরত্ব বের করো, ওই অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল ওই সমবেগে বা ওই ত্বরণে বা ওই মন্দনে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। তারপর তোমার কি করতে পারে, একটা গাড়ি আর একটা গাড়িকে অতিক্রম করবে কিনা, এই বিভিন্ন ধরনের কোশ্চেন। যাই হোক, তো গ্রাফ পদ্ধতি গেল। তারপর আসো তুমি 3 নাম্বার প্রক্ষেপক। প্রক্ষেপক বা প্রজেক্টাইল, এই প্রক্ষেপের অঙ্ক এখান থেকে বেশি আসে দেখা যায়। সেই প্রক্ষেপকের অঙ্কগুলো একটু ভালো করে দেখবা, তুমি টেস্ট পেপার দেখলে বুঝতে পারবা। প্রক্ষেপক সম্পর্কে তো বেশ বড় ধরনের আলোচনা, তো ওদিকে আমরা গেলাম না। প্রক্ষেপকের মেইন যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো একটু দেখে নাও। যেমন এক নাম্বার হলো x ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, অর্থাৎ ওই সে অনুভূমিক কতটুকু দূরত্ব অতিক্রম করলো টি সময়। 2 y ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই দুটো হলো মূল ইকুয়েশন। এর থেকে তৃতীয় সমীকরণ তুমি পাও y ইকুয়াল টু tan থিটা নট x tan থিটা নট মাইনাস জি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার। এটা একটা 4 হলো অবস্থান নির্ণয়ে তুমি আসতে পারবা r ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই বের করবে, আর এক্স আর ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি অবস্থান বের করতে পারো। তো 5 নম্বরে দেখো, বেগ যদি বের করতে বলে তাহলে তুমি ভি এক্স বের করো, টি সময়ে পরে বেগ কত, তাহলে তুমি জানো ভি নট কস থিটা নট, আর এরপরে ওয়াই অক্ষ বরাবর বেগ ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই ফর্মুলা এখান থেকে যদি তোমাকে ভি বের করতে বলা হয়, ওখান থেকে যদি তুমি ভি বের করতে চাও তাহলে রুট ওভার অফ বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্রায় আসে দেখা যায় যে টি সময় পরে বেগ বের করবে। তাহলে এই দুটো বের করে বি এক্স বি ওয়াই বের করে এই ফর্মুলা দিয়ে বেগ বের করবা, তারপরে বিচরণ কাল, তারপরে তোমার অনুভূমিক ঠান্ডা, তারপরে তোমার সর্বোচ্চ উচ্চতা, বিভিন্ন রকমের প্রজেক্টাইল আছে। তোমরা সেই 4 ধরনের প্রজেক্টাইলে এই সমীকরণগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবা। আবার একটা ফুটবলে ভর দিয়ে বলতে পারে যে এটার ক্ষেত্রে তুমি সেই শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে কিনা তুমি সেটা ব্যাখ্যা করো। তো শক্তির নিত্যতা সূত্র তো অবশ্যই পালিত হবে। যেমন তুই যেখান থেকে নিক্ষেপ করবি ওইখানে গতিশক্তি বিভব শক্তি বের করবা, ওখানে বিভব শক্তি 0, তারপরে গতিশক্তি তুমি পাবা যেহেতু ভি জানো, ভর দেওয়া আছে ফুটবলে। তারপরে আবার সর্বোচ্চ উচ্চতায় বের করবা, তারপরে যখন পড়ে যাবে মাটিতে আঘাত করবে গিয়ে ওইখানে বেগ আবার সর্বোচ্চ হবে, ওখানে গতিশক্তি বিভব শক্তিটা বের করবা। তো এই যোগ করে করে দেখবো সব জায়গায় সমান হয়েছে। তার মানে প্রক্ষেপকের ক্ষেত্রেও শক্তি নিত্যতা সূত্র পালিত হচ্ছে। তাছাড়া তুমি এও জানো যে সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ 0 হয়। উলম্ব উপাংশ 0 হওয়ার জন্য সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় সর্বনিম্ন এবং গতিশক্তি হয় সর্বনিম্ন, আবার সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি হয় সর্বোচ্চ, ইত্যাদি বিভিন্ন তথ্যগুলো এই প্রজেক্টাইলে আছে। প্রজেক্টাইলের জগৎটা একটু বেশ বড়, তা তোমরা মাথা ঠান্ডা করে ফর্মুলাগুলো মাথায় সেট আপ করে নেবে সুন্দর করে, যাতে ওই পরীক্ষার হল নামক একটা কঠিন জায়গায় যাতে দ্রুত তুমি ফর্মুলাগুলো সাপ্লাই পাও। সেইগুলো তুমি ওই যখন সাজাবা মাথার মধ্যে মস্তিষ্কে, সেই সময় খুব সতর্কতার সাথে তুমি ফর্মুলাগুলো সাজিয়ে ফেলবা, যাতে খুব দ্রুত তোমার মস্তিষ্ক সাপ্লাই দিতে পারে ওই প্রয়োজনীয় সূত্রগুলো। তো গেল এই চ্যাপ্টারে আরও একটা অংশ থাকবে, সেই ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি
আমরা ঘূর্ণন গতির যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, তো এই বিষয়গুলো কোনো কোনো বইতে, এই গতিবিদ্যায় কোনো কোনো বইতে বা ওই চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়েছে। তো ঘূর্ণন গতিরও কিছু ফর্মুলা আছে। তো ইউজুয়ালি দেখা যায় ঘূর্ণন গতির থেকে কোশ্চেন কম আসে। তোমরা সাধারণ যে বিষয়গুলো আছে ঘূর্ণন গতি থেকে ওগুলো একটু দেখে নিবা, যে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, এই বিষয়গুলো একটু দেখবা। চতুর্থ অধ্যায়ে গিয়ে আমি এই কেন্দ্রমুখী বলের প্রয়োগ সম্পর্কে একটু দেখাবো, আমরা আলোচনা করবো। তো ওকে, তাহলে এই গতিবিদ্যা অধ্যায়ের তোমরা একটা আউটলাইন পেয়ে গেলে। তো জরুরি কথা, যেটা আগেও বলেছি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটি চ্যাপ্টারের ওই অংশ ভিত্তিক ফর্মুলাগুলো তোমার একেবারে সাজানো থাকতে হবে। কারণ পরীক্ষার হলে তো তোমার ওই ভাবনা চিন্তার অত বেশি অবকাশ পাওয়া যায় না। তো যদি ফর্মুলাগুলো তোমার গ্রিফে না থাকে, ভালো করে তোমার আয়ত্তে না থাকে, তাহলে ওই দুঃসময়ে কীভাবে তুমি পাবা সঠিক সাহায্য। ওকে, তাহলে গেল গতিবিদ্যা অংশটাই ছেড়ে দিলাম এখানে। এরপরে আমরা আসি চতুর্থ অধ্যায়ে নিউটনীয় বলবিদ্যা, এটা আমরা শেষ করলাম। তো যে যে জায়গায় ভুল হয় সেগুলো তো এখানে একটু বলে দেওয়া দরকার। দেখা গেল তোমাকে অবস্থান বের করতে বললো একটা প্রজেক্টাইলের, তুমি অবস্থান বের করতে শুধু এক্স এর মান বের করে রাখলে। তো অবস্থান বের করতে বললে যে ফুটবলটা 1 সেকেন্ড পরে তার গতিপথের কোন বিন্দুতে অবস্থান করবে, তখন তোমাকে আর বের করতে হবে। এই আর বের করে তার অবস্থানটা তোমাকে নির্দিষ্ট করতে হবে। তার মানে এক্সও বের করতে হবে, ওয়াইও বের করতে হবে, সে সেই ফর্মুলায় বের বসাতে হবে। এরপর আসুন নিউটনীয় বলবিদ্যা। নিউটনিয়ান মেকানিক্স, এটা পদার্থবিজ্ঞানের অত্যন্ত বেসিক একটা চ্যাপ্টার। তবে কোনো কোনো বছর দেখা যায় এখান থেকে কোশ্চেন আসে না। তারপরেও এখানকার যে অংশগুলো, সেই অংশগুলো একটু দেখো কি কি অংশ আছে। প্রথমে নিউটনের সূত্র এবং তার প্রয়োগ, তিনটে সূত্র এবং তার প্রয়োগ। তো সেই সূত্র এবং প্রয়োগ তোমরা নবম দশম অধ্যায়ে নবম দশম ক্লাসে পড়েছে, 9 10 ক্লাসে পড়েছে। সেখান থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো তো তোমার জানাশোনা আছে। তো ওটা গেল একটা অংশ। তারপরে প্রয়োগের মধ্যে দুইটা প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ। তো দুটো প্রয়োগ কি কি? ওই যে নৌকা মনে করো, একটা নৌকায় দুইজন বালক দুই প্রান্ত থেকে দুই দিকে লাফ দিয়ে পড়বে, নৌকাটা কোন দিকে কত বেগে চলবে। তাহলে ওটা দেখলে তুমি তিনটি বস্তুর ক্ষেত্রে ভরবেগের নিত্যতা সূত্র ওখানে কাজ করবে। তো সেই তোমার ফর্মুলাটা তখন হয়ে যাবে m1u1 + m2u2 + m3u3 = m1v1 + m2v2 + m3v3 ইত্যাদি। এইভাবে দুটো বস্তুর ক্ষেত্রে হলে তুমি তো আগেই পারো, তিনটে বস্তুর এক্সাম্পল দিলাম। তো এরপর আছে রকেট কিভাবে চলে, রকেটের গতি সমীকরণ, সেখান থেকে 2-3টে অঙ্ক একটু করে রাখবা রকেটের গতির সমীকরণগুলো দিয়ে। তো প্রথম অংশটা তাহলে কি বললাম? নিউটনের গতিসূত্র এবং তার প্রয়োগ। নিউটনের গতিসূত্র ও এর প্রয়োগ। এই যে প্রজেক্টাইল একটু আগে পড়ালাম, প্রজেক্টাইলের সাথেও এটা একত্রিত করে দিতে পারে। যেমন মনে করো একটা গাছের ডালে একটা পাখি বসে আছে, পাখিটিকে একজন শিকারী তীর নিক্ষেপ করলো, পাখির ভর দেওয়া আছে, তারপরে ওই পাখিটি বুলেটকে অনুভূমিকভাবে যে বিদ্ধ করলো। তারপর পাখিটি ভূমিতে গিয়ে সেই গাছের গোড়ায় পড়বে না দূরে কোথাও পড়বে। তো ওই প্রথম অংশের উত্তর ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আসবে, দ্বিতীয় অংশের উত্তর আসবে আবার প্রজেক্টাইল অনুসারে। তো এরকম দুটো চ্যাপ্টার একত্রিত করেও তোমাকে কখনো কখনো ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হতে পারে। সে বিষয়গুলোও তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে, এরকম ব্রিজ করা যায় কিনা।
একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে হুক আপ বা লিঙ্ক আপ করা যায় কিনা ওইগুলো একটু মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। যেমন ওই ভরবেগের নিত্যতা আর প্রজেক্ট টাইম একসাথে মিক্স আপ করা যায়। 2 নাম্বার পার্টটা হলো তোমার এখান থেকে জড়তার ভ্রামক ও চক্রবর্তীর ব্যাসার্ধ। আরেকটু মনে থাকতে আরেকটা কথা বলে নেই, দেখা যায় তোমরা এই আধুনিক কালে এই সংজ্ঞাগুলোর প্রতি তোমরা গুরুত্ব কম দাও। সংজ্ঞাগুলো তোমাদের মনে যা আসে তাই লিখে দাও, কিন্তু সেরকম ভাবে লিখলে সংজ্ঞা কিন্তু মার্ক পাওয়া যায় না। সংজ্ঞা সঠিকভাবে লিখতে হবে। সংজ্ঞাটা যে একেবারে প্রতি পয়েন্টে লেখো তাতে কোনো সমস্যা নেই, সংক্ষিপ্তভাবে লেখো তাও সমস্যা নেই, কিন্তু সঠিক হতে হবে। সংজ্ঞার প্রতি অবহেলা করা যাবে না, তাহলে তোমার 1 নম্বর চলে যাবে। তো আর অনুধাবনের কথা, অনুধাবনের উত্তর যে গাণিতিক যুক্তির সাহায্যে বা পদার্থবিজ্ঞানের যে নীতি অবলম্বনে ওই উত্তরটা আসবে সেই নীতি উল্লেখ করে লিখতে হবে, তাহলে তোমার উত্তরটা সঠিক হবে এবং সঠিক মার্ক তুমি পাবে। যেমন ধরো এই চ্যাপ্টারেই একটা জায়গা আছে জড়তার ভ্রামকের মধ্যেই ওই ব্যালে ড্যান্সাররা যে ঘূর্ণনের সময় যখন তারা ঘুরবে তখন তাদের হাত দুটি গুটিয়ে নিয়ে আসে। হাত তো খুলে দিয়ে ডান্স করে, সে হঠাৎ করে হাত দুটি গুটিয়ে নিয়ে আসে। তো এটার উত্তর কোন জায়গাতে দেবে? তুমি অবশ্যই তোমাকে ভরবেগের সংরক্ষণ বিধি থেকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধি থেকে। তো এরকম বিভিন্ন যে অনুধাবন কোশ্চেনের উত্তর দেওয়ার সময় সঠিক জায়গাটায় তোমাকে ফোকাস করতে হবে, যে কোন তত্ত্ব বা কোন সূত্র অবলম্বনে তোমার ওই অনুধাবন কোশ্চেনটির উত্তর পাওয়া যাবে। ওকে, তো জড়তার ভ্রামক ও চক্রবর্তীর ব্যাসার্ধের তোমাদের সাধারণত তোমাদের 3টে পড়ানো হয়, 3টা বা 4টা পড়ানো হয় প্রয়োগ বোর্ড পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য আরও বেশি পড়ানো হয়। তো ওই যে লম্বা দণ্ড তার মধ্যবিন্দু দিয়ে অক্ষ দিতেছে, তো আবার ওই লম্বা দণ্ডের প্রান্তবিন্দু দিয়ে অক্ষ দিতেছে, এ দুটোকে সমন্বয় করে, অথবা একটা দণ্ডকে তোমার গলিয়ে কি করলে একটা চাকতি বানালো, বৃত্তাকার চাকতির কেন্দ্রবিন্দু দিয়ে তার পৃষ্ঠের লম্বভাবে একটা অক্ষ ঢুকলো, একই কৌণিক বেগে ঘোরালো, তাহলে কোনটার গতিশক্তি বেশি হবে? যে আগে দণ্ড যে কৌণিক গতিতে ঘুরিয়েছিল, চাকতি বানিয়ে চাকতিকে একই কৌণিক বেগে ঘোরালে কোনটায় গতিশক্তি বেশি হবে তুমি তুলনা করো বা বের করে দাও। এভাবে তোমার তারপরে ওই দণ্ড দিয়ে সিলিন্ডার বানাতে পারি, সিলিন্ডার বললে সিলিন্ডারের পক্ষের সাপেক্ষে ঘোরালো, তাহলে কোন ক্ষেত্রে? তাহলে তোমার 2টো দণ্ড দিতে পারে, একটা দণ্ড একটা চাকতি, অথবা একটা দণ্ড একটা সিলিন্ডার, অথবা একটা চাকতি একটা সিলিন্ডার, এগুলো মিলে সাধারণগুলো পড়ো। বেশি জটিল তোমার এই বোর্ড পরীক্ষায় তোমাকে ওই অ্যাডমিশন টেস্টের মতো অত ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্যের প্রয়োগে করতে হবে এমন কঠিন কোশ্চেন পড়া আসবে না। এই সাধারণ বিষয়গুলো ভালো করে পড়ে যাও, তাতেই তুমি সঠিকভাবে পারবা। তো 3 নাম্বার অংশটা হলো জড়তার ভ্রামক গেল, চক্রবর্তী। 3 নাম্বার পয়েন্টটা হলো এখানে কোন অংশ আমরা বলতে পারি, সেই কেন্দ্রমুখী বলের প্রয়োগ। ও না, এখানে টর্ক আর কৌণিক ভরবেগ, টর্ক ও কৌণিক ভরবেগ, এই অংশ টর্ক এবং কৌণিক ভরবেগ। এখান থেকে তোমার ওই টর্ক তুমি জানো, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এই আর একটা ভেক্টর, এফ একটা ভেক্টর দিয়ে টর্কের মান বের করতে বললো। তো এখান থেকে তারপরে এল কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি, এগুলো থেকে আর পি দিয়ে তোমাকে এল এর মান বের করতে বললো। বিভিন্নভাবে এখান থেকে বিভিন্ন কোশ্চেন হতে পারে, সেগুলো একটু লক্ষ্য করবো, সেগুলো খেয়াল করো। তাহলে টর্ক এবং কৌণিক ভরবেগের এটা যদি মানটা টর্কের মান যাও, তাহলে আর এগুলো ওই এই ক্রস গুণনের নিয়মে যত রকমভাবে পরিবর্তন করা যায় তত করা যাবেই। তো এরপরে 4 নাম্বার পয়েন্ট আসে তোমার কেন্দ্রমুখী বলের প্রয়োগ। কেন্দ্রমুখী বলের প্রয়োগ আরেকটা পার্ট। কেন্দ্রমুখী বলের প্রয়োগের প্রধানটা হলো তোমার ওই রোড ব্যাংকিং, রাস্তার ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থার 2টো ফর্মুলা এখানে লক্ষ্য করো।
এক নাম্বার হলো ট্যান থিটা সমান বি স্কোয়ার বাই আর জি, আর 2 নম্বর হলো এইচ বাই ডি সমান সাইন থিটা। তো তোমরা জানো এইচ হলো সেই ব্যাংকিং হাইট আর ডি হলো রাস্তার প্রস্থ। তো এখান থেকে লিখতে হলো এইচ ইকুয়াল টু ডি সাইন। বেশ ভালো কথা। তো এই দুটো ফর্মুলা দিয়েই কিন্তু এখানকার ক্রিয়েটিভ কোশ্চেন, এখানে আর কিছুই নেই। তবে তোমাদের প্রতি যে নির্দেশটা সেটা একটু খেয়াল করো যে কোনো কোনো ক্ষেত্রে তোমরা থিটা খুঁত করলে এই সাইন থিটা আর ট্যান থিটা সমান করে দাও। তো আমার সাজেশনটা হলো থিটার মান বের করে তারপর এখানে থিটার মান বসানো, সাইন থিটা ট্যান থিটা সমান করে না দেওয়ার জন্য বললাম। তো অনেক সময় ব্যাংকিং কোণ এই একেবারে ছোট হয় না, দেখা যায় 7-8 ডিগ্রি 10 ডিগ্রিও হতে পারে। সেই কারণে তোমরা এই ট্যান থিটা সাইন থিটা সমান করবে না, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাজ করবে। থিটার মান এখান থেকে বের করে এখানে ব্যাংকিং হাইট সেলে এখান থেকে থিটার মানটা বের করে এই ফর্মুলায় বসিয়ে এই ফর্মুলায় বসিয়ে ব্যাংকিং হাইটটা বের করবে। তো গেল এখানে, এটা শেষ হয়ে গেল। তারপর কেন্দ্রমুখী বলের আরেকটা প্রয়োগ আছে। যেমন মনে করো তুমি একটা বস্তুকে সুতায় বেঁধে অনুভূমিক তলে ঘোরাচ্ছ, সেক্ষেত্রে সব বিন্দুতে তার গতিপথ সব বিন্দুতে সুতার টান একই হবে। আবার ওই বস্তুটাকে তুমি অনুভূমিক বৃত্তাকার পথে না ঘুরিয়ে উলম্ব তলে ঘোরাবে, সেক্ষেত্রে তোমার সুতার টান এক এক জায়গায় এক রকম হবে। সেখানে সুতার টানের ফর্মুলাটা মনে রেখো, আর ওই অনুভূমিক গতির ক্ষেত্রেও সুতার টানের ফর্মুলাটা মনে রেখো। তো ওখানে আর দুইটা, অর্থাৎ রশিতে বেঁধে, এখানে হলো রশিতে বেঁধে একটি বস্তুকে অনুভূমিক এবং উলম্ব তলে ঘোরানোর ক্ষেত্রে রশির টান, রশির এক প্রান্তে বেঁধে একটি বস্তু বেঁধে অনুভূমিক তলে এবং উলম্ব তলে ঘোরানো। সেক্ষেত্রে সুতার টান, এক্ষেত্রে কি বের করবা তুমি? বিভিন্ন অবস্থানে সুতার টান। অবশ্য অনুভূমিক তলে তো টান সব জায়গায় একই হবে, আর উলম্ব তলে হলে টান, সুতার টান বা রশির টান। এটা একটা গেল, একটা অংশ গেল কেন্দ্রমুখী বলের প্রয়োগ। এইটুকুই পড়লে হবে কেন্দ্রমুখী বলের প্রয়োগে। আর এরপরে আসে সংঘর্ষটা একটু বলে দিই। এটা 5 নম্বর পয়েন্ট। এই চ্যাপ্টারটি বড়, তোমরা জানো নিউটনীয় বলবিদ্যা অংশটি বেশ বড়। তো সেক্ষেত্রে আমরা এর আরেকটা অংশ পাবো। আরেকটা অংশ হলো 5 নম্বর অংশ। এই 5 নম্বর অংশে কি বললাম? সংঘর্ষ। তোমাদের একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ তোমাদের সিলেবাসে আছে। তো যদি সংঘর্ষটি দ্বিমাত্রিক হয়, যদি তোমার পরীক্ষায় আসে, তাহলে তখন তুমি কি করবা? তোমার সংঘর্ষের একমাত্রিক সংঘর্ষের সেই ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ বিধি এখানে কার্যকর হবে। তো সেক্ষেত্রে তোমার ফর্মুলা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এই ফর্মুলা দিয়ে তোমার কার্যকর হবে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়। আবার গতিশক্তির সংরক্ষণশীলতা নীতিও প্রযুক্ত হবে এক্ষেত্রে। তো দুইটা তোমার বলতে পারে যে টেস্ট করে দেখবা আছে যে বেগ বের করো, আর এই সংঘর্ষের ক্ষেত্রে শক্তিবৃত্ততা সূত্র প্রযোজ্য হবে কিনা। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই দিচ্ছি যতটুকু পারা যায়। মনে করো একটা বস্তু এখানে স্থির আছে, আর একটা বস্তু
তোমার এখান থেকে আসছে, এটা একটা বেগে আসছে, দেওয়া আছে, এসে এর সাথে এর সাথে সংঘর্ষ হলো, এদিকে ডান দিক, এদিকে এক্স অক্ষ, মনে করো এটা ওয়াই অক্ষ। তো এখন সংঘর্ষ ঘটিয়ে এই বস্তুটা, পেছনের বস্তুটা এদিকে চলে গেল, এই কোণটা তোমাকে দেওয়া থাকে, এই থিটা, এটাই করবে 130 ডিগ্রি, এটাই বস্তু, আর এটা বি বস্তু। এ বস্তুর আদিবেগ ইউ এ, আর বি বস্তুর আদিবেগ ইউ বি। আর এই বস্তুটা যখন সংঘর্ষ ঘটালো তখন এই বস্তুটা এই এক্স অক্ষের সাথে একটা কোণে এদিকে চলে আসে, বস্তুটা এদিকে চলে আসে। এই বেগটা মনে করো ভিবি, আর এটাকে বি এ, এই বস্তুর বেগ, এই বস্তুটা, এটা বি বস্তু চলে আসলো এদিকে, এই কোণটাকে ফাই মনে করো, এটা এই কোণটা মাইনাস হবে। তো তুমি এই সংঘর্ষটার ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো, যদি এরকম ধরনের কোশ্চেন আসবে না আশা করি, তারপরেও যদি আসে তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো। তো এক্স অক্ষ বরাবর এইটা আমাদের বেসিক সূত্র, যদি তোমার এই কোণ বের করতে পারবে, আরগুলো সব দেওয়া আছে, তোমার এই কোণটা বের করতে পারবে বা এই বেগটা বের করতে পারবে, সব তোমাকে দেওয়া। তখন তুমি কি করবে, তখন তোমার এক্স অক্ষ বরাবর তুমি লিখবা ওই শক্তির ভরবেগের সংরক্ষণ বিধি, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর তুমি কি লিখবা, তাহলে m1 থাকবে u1 cos 0, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সাথে এক্স অক্ষ বরাবর চলছে, প্লাস m2 u2, ওখানে তুমি একটু লিখে নাও, তাহলে তোমার লিখতে অসুবিধা হবে, ma ua প্লাস বড়তে লেখো, ma ua প্লাস mb ub equal to ma ba plus mb bb, এইটার ক্ষেত্রে ব্যবহার করো। তাহলে ma ua পর্যাপ্ত, তারপরে mb ub cos 0 equal to ma ba cos 30 degree plus mb bb cos minus 5 লিখবো। তো এই ইকুয়েশন লিখে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারবা মানগুলো দেওয়া থাকলে। তো একইভাবে ওয়াই অক্ষ বরাবর লিখবা, দুটো সমীকরণ তুমি পেয়ে যাবে বরাবর। ওয়াই অক্ষ বরাবর কি লিখবা, এম এ ইউ এ সাইন 0 ডিগ্রি, এম বি ইউ বি সাইন 0 ডিগ্রি, ইকুয়াল টু এটা লিখবা এম এ বি এ সাইন 30 ডিগ্রি, আর ওটা লিখবা এম বি বি সাইন -5 লিখে এই দুটো ইকুয়েশন সলভ করে এখান থেকে তুমি ওই যদি বি বের করতে বলে তাহলে বি পাবা, আর যদি তোমাকে কোণ বের করতে বলে কোণও পাবা। দুটো সমীকরণ থেকে দুটো বের করে ফেলতে পারবা। তারপরে যদি শক্তির নিত্যতা বলে তা তোমার তো সব জানাই আছে, শক্তির নিত্যতা মানে গতিশক্তির নিত্যতা লিখবা এটার ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে। তো সংঘর্ষের আগে সংঘর্ষের পরে এটার গতিশক্তি দ্বয়ের যোগফল ওটার গতিশক্তি দ্বয়ের যোগফলের সমান হলে শক্তি নিত্যতার সূত্র পালিত হবে। এই ছিল নিউটনীয় বলবিদ্যায় আমাদের আলোচ্য বিষয়। এবার আসি আমরা কাজ ক্ষমতার শক্তিতে। তো ওইটুকু তোমাদের আবার বলে দিচ্ছি যে এই অংশ অনুসারে ফর্মুলাগুলো তোমাকে কিন্তু আয়ত্ত করতে হবে। প্রত্যেকটা অংশ তারপরে তোমার মাথার মধ্যে সেট আছে কিনা ওটা তোমাকে আস্ক ইউরসেলফ, বারবার তুমি তোমাকে জিজ্ঞাসা করে দেখো যে ওই অংশটা মনে করো যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে আমি জড়তার ভ্রামক অংশটুকু আমি মনে করতে চাচ্ছি,
জড়তার ভ্রামক অংশের ক্ষেত্রে কী কী ফর্মুলাগুলো আছে, তো সেই ফর্মুলাগুলো তুমি মনে করতে পারো। যদি না পারো তাহলে ওটা একটু স্মরণ করে নেবা, ঠিক করে আয়ত্ত করে নেবা। গেল। এবার কাজ, ক্ষমতা, শক্তি, পঞ্চম অধ্যায়, এটা আমরা শেষ করে ফেললাম। আজকে জাস্ট তোমাদের ওই বেসে দিচ্ছি, বলে দিচ্ছি যে অনেক সময় তোমরা কি হয়, তোমরা বই খুলে নিয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কোন জায়গার থেকে আসলে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, ওইগুলো অনেক সময় ফাইন্ড আউট করতে তোমাদের কষ্ট হয়। এটা এই টিচারদের, বিভিন্ন টিচারদের কাছ থেকে শুনেছো, তোমার নিজের বিবেচনা আছে, তারপর আজকে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আর সবচেয়ে আরেকটা বড় গাইড আছে টেস্ট পেপার। টেস্ট পেপার খুলে খুলে দেখলে যে কোন অংশের থেকে কী ধরনের কোশ্চেন হয়, ওগুলোর থেকে নিজের মনোবল বৃদ্ধি করলে যে না, টিচাররা যা পড়িয়েছে টেস্ট পেপারেও তো সেই একই রকম দেখি, সুতরাং মন দুর্বল করার কোনো কারণ নেই, মনটা শক্ত করে সেইভাবে অগ্রসর হতে থাকবে। এই কাজ, ক্ষমতা, শক্তির অংশে কয়টা অংশে ভাগ করতে পারি আমরা? প্রথম হলো, এটা একটু ভাগ করা একটু কঠিন, তারপরেও দেখো এখানে সাধারণত আমি দেখেছি যে ওই কুয়ার অঙ্কগুলো কাজ, ক্ষমতা, শক্তিতে, আর আনত তলে গতিশীল বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা বিধি, এই দুই ধরনের অঙ্ক এখান থেকে বেশি আসে। তো তোমরা এখানে কাজ, ক্ষমতা, শক্তির প্রথম অংশে ওই কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, সংরক্ষণশীল, অসংরক্ষণশীল বল কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কী, আর এখান থেকে যে এই যে গতিশক্তি, বিভব শক্তি, তারপরে কাজ শক্তি উপপাদ্য, তারপরে শক্তির নিত্যতা, এগুলো মিলে এক ধরনের অঙ্ক। তাতে সেই অঙ্কগুলোর মধ্যে ওই দেখা যায় তোমার সে গতিশক্তির ক্ষেত্রে শক্তির নিত্যতা বিধি পালিত হয়, শক্তির নিত্যতা সূত্রের অঙ্ক, শক্তির নিত্যতা। এটা এই জায়গাটা একটু ফোকাস করতে পারো ভালো। আর ওই কুয়ার অঙ্ক, যে পানি সেচ দেওয়ার বা রিজার্ভ ট্যাঙ্ক থেকে ছাদের উপরে পানি তোলা ইত্যাদি বিষয়ক অঙ্কগুলো। আর একটা হচ্ছে আনত তলে গতি। তো শক্তির নিত্যতা সূত্র তোমার তো কার্যকর হয়, তোমাদের সাধারণত পড়িয়েছি তিনটা জায়গায়। একটা মুক্তভাবে বলন্ত বস্তুর ক্ষেত্রে, একটা হলো সরল দোলকের ক্ষেত্রে, আর একটা হলো তোমার ওই আনত তলে গতিশীল বস্তুর ক্ষেত্রে। এছাড়াও প্রজেক্টাইলের ক্ষেত্রে, মেকানিক্সের প্রায় প্রত্যেক জায়গাতেই শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রযোজ্য হয়। ইভেন স্প্রিংয়ের ক্ষেত্রে, একটা স্প্রিংয়ের তার গতিপথের দুইটা তাৎপর্যপূর্ণ অবস্থান, একটা হলো তার সাম্য অবস্থান, একটা বিস্তার অবস্থান। এই দুই অবস্থানে তোমার গতিশক্তি আর বিভব শক্তির যোগফল বের করবা সাম্য অবস্থানে, আবার সেই বিস্তার অবস্থানে বের করবা সরল দোলকের মতো, একই কথা। তো এইভাবে তোমার শক্তির নিত্যতা তাহলে পালিত হতে পারে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে। সেই প্রথমে বলেছি তোমাদের মুক্তভাবে বলন্ত বস্তু, একেবারে সহজ কোশ্চেন দিলে। 2 সরল দোলকের বেলায় সরল দোলকের গতিপথের দুইটা বিশেষ অবস্থান, একটা তার বিস্তার অবস্থান, একটা সাম্য অবস্থান, আর যদি বলে দেয় গতিপথের অন্য কোনো অবস্থান, এই 3 অবস্থানে তুমি কী করবা, ওই গতিশক্তি বিভব শক্তির ওই যোগ করে বের করবা। কখনো বেগ বের করতে বলবে, কখনো দূরত্ব বের করতে বলবে। তো এগুলো একটু আর আনত তলের ক্ষেত্রেও দেখবা বিভিন্ন অবস্থানে ভেক্টর বিভাজনের মাধ্যমে তুমি ওই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। আর 2 নাম্বার হলো ওই যে কুয়া থেকে পানি নিষ্কাশন, কুয়া থেকে পানি নিষ্কাশন।
হ্যাঁ, তো এখান থেকে ওই যে বিষয়টা তোমার লক্ষ্য রাখতে হবে সেটা হলো ভার কেন্দ্রের সরণ, যে যখন পানি সেচ দিচ্ছ তখন ভার কেন্দ্রের সরণ কুয়া পূর্ণ সম্পূর্ণ থাকলে ভরা থাকলে সেখানে ভার কেন্দ্র কোথায় হবে, কুয়াটা যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে ভার কেন্দ্রের অবস্থানটা কোথায় হবে, তারপরে কুয়াটা যদি 2/3 পূর্ণ থাকে তাহলে কোথায় হবে। এই অঙ্কগুলো একটু দেখব যে এখান থেকে এই পানি নিষ্কাশনের সে কত সময় লাগবে, কত কাজ করতে হবে, সময় এবং কাজের ফর্মুলা, অশ্বক্ষমতা কি, অশ্বক্ষমতা বের করো, এই ধরনের ইঞ্জিনের যে ইঞ্জিন বা পাম্প কুয়াটাকে পানি নিষ্কাশন করছে তার এই সমস্ত অঙ্কগুলো একটু দেখো। এটা আর একটা ভালো স্পট, এখান থেকে অঙ্ক আসে। আর এখানে আর কি আছে আমাদের, আর একটা বিষয় আছে ওই যে একটি ইটকে অনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে নিতে, যেমন একটা ইট কোথাও এরকম অনুভূমিকভাবে আছে, তাকে যদি তুমি উলম্বভাবে নাও তাহলে কত কাজ করতে হবে, অথবা অনেকগুলো ইট সাজিয়ে একটা স্তম্ভ তৈরি করলে সেই স্তম্ভ তৈরি করতে কত কাজ করতে হবে। এই অঙ্কগুলো একটু দেখো। এখানে ওই সব জায়গায় এই ইট সাজিয়ে স্তম্ভ তৈরি করা বা পাথর ঘনক আকৃতির সুষম ঘনক আকৃতির পাথরকে একটার পর একটা সাজিয়ে স্তম্ভ তৈরি করা, এই অঙ্কগুলো দেখো। এখানেও কিন্তু ওই একই কথা, ভার কেন্দ্রের সরণটা কাজে লাগবে। ভার কেন্দ্র ঠিক কতটুকু সরছে সেইটুকুই হবে তোমার উচ্চতা এইচ। তো এগুলো লক্ষ্য রেখো, স্তম্ভ তৈরি করা। এই সমস্ত বিষয়গুলো একটু লক্ষ্য করো এখান থেকে, এবং এখানে তোমাকে গাইড করতে পারবে টেস্ট পেপার দেখে বিভিন্ন বোর্ডের বিভিন্ন টিচারগণ, শিক্ষকগণ ওই টেস্ট পরীক্ষায় যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো একটু দেখো। সেগুলো দেখলে এখান থেকে এগুলো পেয়ে যাবো। এগুলো ডিটেইল আর যেতে পারলাম না। তো আপাতত এইটুকু সেশনে তোমাদের এই পঞ্চম অধ্যায় পর্যন্ত একটু গাইড দিলাম। তোমরা আশা করি উপকৃত হবা। তবে তোমাকে ওই একই কথা আবারও বলছি যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদাভাবে ফর্মুলাগুলো মাথার মধ্যে সেট আপ করে ফেলো। একটু কষ্ট হবে, দেখবা যে সবারই মনে হয় যে পড়ার পরেও মনে হয় যে কিছুই পড়ি নাই, কিছুই মনে থাকছে না। এই কথাটা ঠিক না। তোমার ওই মনে হয়, আসলে তুমি সবই মনে করতে পারবা, সবই মনে থাকবে। তো এখনই আজকে কালকের দিন তো এখনো বন্ধ আছে, কালকের দিন দেখে ভালো করে সবাইকে নিয়ে আসলাম। তো এরপরের সেশনে আমরা এসে মহাকর্ষ থেকে শুরু করি।